আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। তারেক রহমান ফিরেছেন, এবার শেখ হাসিনাও ফিরবেন। এই যে আপনাদের এতদিনের প্রতীক্ষা, কবে আসবেন কবে আসবেন নেত্রী কবে আসবেন, এবার আমি বলে দিচ্ছি নেত্রী খুব শীঘ্রই ফিরবেন। কবে ফিরবেন না ফিরবেন সেটা বলার আগে একটু প্রাথমিক অন্য জিনিসগুলো একটু চর্চা করে নিই, তাহলে ওই প্রসঙ্গে আসতে আপনাদের সুবিধা হবে। এখন তারেক রহমান এসছেন। তারেক রহমান 300 ফিটের যে জায়গা, সেখানে তার সম্বর্ধনা সভা টভা হয়েছে। যত লোক আসার কথা ছিল, কতটা এসছে সেটা আপনারা বিচার করবেন। তবে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে, আমাদের ময়দানের আয়তন হচ্ছে 61 একর টোটাল ময়দানের আয়তন, সেখানে 15 লাখ লোক জড়ো হয়েছিল। 15 লাখ, সেটা ছিল ছুটির দিন। 15 লাখ লোক যখন সভা ভেঙেছিল, ছুটির দিনেও কলকাতা অচল হয়ে গেছিল। এখন 300 ফিটে কত লোক হয়েছে সেটা আপনারা নিজেরাই বিচার করে নিতে পারেন। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে হ্যাঁ, শেখ হাসিনা ফিরলে পরে আপনারা কত লোক তাকে রিসিভ করতে যান, আমি এখন সেটা দেখব। তো শেখ হাসিনার কথায় পরে আসছি। গতকালকে সকালে যে মিটিংটা শেষ হয়েছিল, মুলতবি হয়ে গেছিল, সন্ধ্যায় সেই মিটিংটা হয়েছে। গতকাল সকালবেলা ইউনূস সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি, এখন আর সংযোজন বিয়োজন করার এখন কোন রকম সুযোগ নাই। আর ওদিকে ওয়াকারও হুঁশিয়ারি দিয়েছিলেন যে খলিলুর রহমানকে নিলে পরে তিনি দেশ অচল করে দেবেন। এখন এই খবরটা যখন ভারতের কাছে আসে, তখন সেনাপ্রধান তখন ওয়াকারুজ্জামানকে ফোন করেন, আমাদের দ্বিবেদী সাহেব। ফোন করে উনি বলেন যে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে দেশ চলে না। যেখানে আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে ভারত যখন চাইছে, তখন আপনাকে সেইভাবেই চলতে হবে। এখন ভারত কি চাইছে, প্রশ্নটা হচ্ছে সেটা। ভারতের যে এনএসএ অজিত দোভাল, তার সঙ্গে এই খলিলুর রহমানের সম্পর্ক ভালো, এটা আমি আগেও বলেছি, আবার বলছি। এবং বেশ পছন্দ করেন আমাদের এনএসএ অজিত দোভাল, তিনি বেশ পছন্দ করেন খলিলুর রহমানকে। তো যখনই খলিলুর রহমানকে যখন এ কথা নিয়ে আপত্তি যখন সেনার প্রধান তুলেছিলেন ওয়াকারুজ্জামান, তখন ওয়াকারুজ্জামানকে আমাদের অজিত দোভাল সেনাপ্রধান মারফত এই বার্তাটি পাঠিয়ে দেন। সন্ধ্যার সময় তার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র দুটো একসঙ্গে, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দপ্তরের তাকে উপদেষ্টা বানানো হচ্ছে। আর এই যে খোদাবক্স চৌধুরী, যিনি শেখ হাসিনার সময় যে গ্রেনেড বিস্ফোরণের যিনি আইজিপি ছিলেন সেই সময়, তাকে ছাঁটাই করা হচ্ছে। এই দুটো ফাইনাল হয়ে গিয়েছে। আর একজন উপদেষ্টার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে ইউএস যা বলেছে, আপনারা সবই জানেন। সার্জিও গোরের সঙ্গে কথাবার্তা হয়েছে, যে সুপারিশগুলো সার্জিও গোর করেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য একজন উপদেষ্টা, তার নামটা আমি জানতে পারিনি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই আইএসআই, তারপর আইসিস, তারপরে আপনার যে সমস্ত তুর্কি যে সমস্ত লোকজন রয়েছে, তাদেরকে
ফেরানোর ব্যাপারে তিনি উদ্যোগী হয়ে কাজকর্ম করবেন। সেই কাজটা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এছাড়া জঙ্গি দমন টমন নিয়ে যে সমস্ত কাজগুলো করার সেগুলো করা হচ্ছে। এদিকে জামাতের আমির তিনি বলেছেন যে আমাদের 8 নেতাকে আমাদের এসএফ এর সুরক্ষা দিতে হবে। যদি তারেক রহমান পায় তাহলে আমরা কেন পাবো না? কারণ আমরাই 95% আমরাই কাজ করেছি, এই জুলাই বিপ্লবের কাজ করেছি। 5% বাইরের লোক ছিল, মানে ছাত্ররা যেটা করলো সেটা জামাত খেয়ে নিল। ওই জন্য আমি অনেক আগে বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। এখন মিলছে আমার সেই কথা 1 বছর 1.5 বছর আগের পুরনো বলেছিলাম যে আন্দোলন কি ছাত্রদের আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। হাইজ্যাক কার হাতে হয়েছিল? এই জামাতের হাতে, এনসিপির হাতে, কয়েকটা ছেলেপিলের হাতে। যে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। তো তারা এখন চেয়েছে এবং তারা বাড়তি নিরাপত্তাও চেয়েছে। এবার বুঝতে পারছে যে অবস্থা খারাপ হবে। এখন মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের একটা কথা হয়েছিল, সেটা হচ্ছে দীর্ঘ কথা হয়েছিল, একটা কথা নয়, দীর্ঘ কথা হয়েছিল বেশ কয়েকবারের মধ্যে। তার মধ্যে নির্যাস যেটুকু ছিল যে ভারত যেন আর গুঁ করে বসে থাকে না থাকে, যে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ফেরানো হবে, এই গুঁ ধরে যেন না বসে থাকে। ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, সেই ভুল আমরা সংশোধন করার চেষ্টা করছি, আপনারা একটু মানিয়ে নিন। অজিত দোভাল এই কথাটা গিয়ে শেখ হাসিনাকে বলেন। শেখ হাসিনা বলেন যে আমি বরাবরই বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলেও আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনে যেতাম। এখন যখন সবাই মিলে আন্তর্জাতিকভাবে সবাই চাইছে যখন ইনক্লুসিভ নির্বাচন, আমি আগে নির্বাচন করব, অংশ নেব। নির্বাচনে অংশ নিয়ে আমি যদি জিতি তাহলে পরে আমি আবার প্রধানমন্ত্রী হব, যদি না জিতি তাহলে আমি বিরোধী দলে থাকব। বিএনপি যদি আসে জিতে তাহলে পরে বিএনপি থেকে কেউ প্রধানমন্ত্রী হবে, আর বিএনপি যদি না হেরে যায় তাহলে বিএনপি সেখানে হবে কি বিরোধী দলে বসবে। অংশগ্রহণ জামাতও করুক, আমার আপত্তি নেই, 13 দল করুক, আমার আপত্তি নেই। যত ছোটখাটো দল আছে, কমিউনিস্ট আছে যারা, তারাও সর্বস্তর থেকে লোক এনে ইনক্লুসিভ নির্বাচনটা, অংশগ্রহণমূলক নির্বাচনটা হোক। এইবারে কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি কবে ফিরবেন। দেখুন, তারেক রহমান যখন ফিরেছেন তার আগে মার্কো রুবিও এবং সিআই এর লোকজন তার ওখানে উপস্থিত হয়েছিল জর্জ বার্চারে, এবং ভারতও গিয়েছিল, ভারতের কিছু রয়ের অফিসার গিয়েছিলেন ওনার সঙ্গে আলোচনা করতে। আপনাদের মনে রাখতে পারে তারেক রহমান ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে দেশে তো ফিরতে পারি কিন্তু কিছু বাধা আছে। বাধাটা হচ্ছে ভারতবর্ষ গ্রিন সিগন্যাল দিচ্ছিল না। এটাও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে রাজি করিয়েছে এবং তারেক রহমানের থেকে গ্যারান্টি নেওয়া হয়েছে তিনি দেশে ফিরে শেখ হাসিনার ফেরার ব্যবস্থাটি পাকা করবেন, নতুবা তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই আবার চলে যাবেন। তাহলে নির্বাচন কিছু হবে না। ফলে ইউনূসের উইকেটটা তো গেল, এবার ইউনূসের কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষ একটাই কথা বলেছে, আমি সব মেনে নিলাম, কিন্তু ইউনূস দেশ ছাড়তে পারবে না, ইউনূসকে দেশে থাকতে হবে, দেশে থেকে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। সে যা উৎপাত করেছে, যা লুটতরাজ করেছে, যা সন্ত্রাস করেছে এবং যা দেশ ধ্বংস করেছে, যা মানুষ হত্যা করেছে, তার কনসিকুয়েন্স ওকে ফেস করতে হবে। ফলে ইউনূস দেশ থেকে পালাতে পারছেন না, তার তো পদও যাচ্ছে।
পদও গেল, বলে না আমও গেল, ছালাও গেল। এবার শেখ হাসিনার প্রসঙ্গে আছি। শেখ হাসিনা, তার সঙ্গে এখন আলোচনা হবে, আলোচনা হয়ে একটা ডেট ফিক্স হবে, এবং তারেক রহমান যেভাবে ফিরেছেন, শেখ হাসিনাও এখানে প্রাইভেট জেটে, ভারতবর্ষে প্রাইভেট জেটে অথবা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিশাল C-130 দিয়ে তাকে দেশে পাঠানো হবে, প্রোটোকল দিয়ে, পুরো প্রোটোকল দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট গিয়ে তাকে ঢাকা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসা হবে। তখন আমি দেখব যে আপনারা কত লোক তাকে ভালোবাসেন এবং কত লোক আপনারা মানে সেখানে জমায়েত হন। কবে ফিরছেন না ফিরছেন আমি আগাম আপনাদের বলে দেবো। এতদিন আপনারা অপেক্ষা করেছেন, আমায় বহু ফোন করেছেন, অনেক হতাশা ব্যক্ত করেছেন আমার কমেন্ট বক্সে। আজকে আমি আপনাদের অফিসিয়ালি বলছি, উনি ফিরছেন, বিজয় আসবেই, বিজয় আসবেই। দ্বিতীয় কথা, কাল যে আমি মোদি সম্পর্কে বলেছি তাতে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমাদের দেশে। দিল্লি থেকে বেশ কয়েকটা আমার ফোন টোন এসছে, আমাকে বলা হয়েছে কেন আপনি এটা বললেন। কোনটা আমি বেঠিক বলেছি আপনি বলুন। আপনারা তো বলে দিতে হবে যে আমি কোনটা বেঠিক বলেছি। না, সবটাই তো মানছি, ঠিক আছে, আপনি সবই ঠিক বলেছেন, কিন্তু ওইভাবে হাত জোর করে ধন্য হ প্রভু, এটা বলা আপনার বোধহয় একটু দৃষ্টিকটু হয়ে গেছে। আমি আমার আবেগকে সামলাতে পারিনি। যদি প্রধানমন্ত্রীজি যদি আহত হয়ে থাকেন তাহলে ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, এটাও আমি বলে দিয়েছি। সুতরাং আমি যেটা বললাম, আপনারা শেখ হাসিনার জন্য অপেক্ষা করুন। শেখ হাসিনা ফিরছেন, তিনি অন্তর্বর্তী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং আমি আশা রাখবো তিনি প্রধানমন্ত্রী হয়ে আবার দেশ শাসন করবেন, এবং সেক্ষেত্রে ভারত, রাশিয়া সবাই মিলে অংশগ্রহণ করে আবার বাংলাদেশকে 2-4 বছরের মধ্যে পুরনো জায়গায় ফিরিয়ে দেবে, আর আপনারাও শান্তিতে বসবাস করুন। এর মধ্যে ভারত আর যা যা করার সেগুলো ভারতবর্ষ কি করছে না করছে একটু ওয়েট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা সবাই জানেন বহুল প্রতীক্ষিত আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এখনকার যে তফসিল সে অনুযায়ী নির্বাচনের যে রোডম্যাপ, সেক্ষেত্রে 2025 সনের ডিসেম্বর মাসের 29 তারিখে সেই নির্বাচনে যারা মনোনয়নপত্র দাখিল করবেন সেই দাখিল করার শেষ সময়। এরপর মনোনয়ন যাচাই বাছাই, তারপর মনোনয়ন প্রত্যাহার, এটার একটা সময়সীমা দেওয়া আছে। তারপর মনোনয়ন প্রত্যাহার পর প্রতীক বরাদ্দ, এবং প্রতীক বরাদ্দের পরে নির্বাচনের প্রচারণা শুরু হবে। আর নির্বাচন প্রচারণা করতে করতে নির্বাচনের ঠিক 2 দিন আগে সকল প্রচারণা বন্ধ হয়ে যাবে, তারপর ভোট হবে, এবং সেই ভোট কত তারিখ হবে সেটা ঘোষণা করা আছে এইটার তফসিলে। আজকের দিন পর্যন্ত খবর, মানে আমি এই ভিডিওটি করছি 24 তারিখ রাত। 24 তারিখ রাতের খবর হলো যে নির্বাচনের তফসিল পেছানো বা বহাল রাখা নিয়ে নির্বাচন কমিশন কোনো কথা বলছে না। পুরো নির্বাচন কমিশনের মধ্যে এক ধরনের সম্মোহন কাজ করছে, এক ধরনের আতঙ্ক কাজ করছে, এক ধরনের ভয় কাজ করছে, দ্বিধা সংকোচ কাজ করছে। এর কারণ হলো বাংলাদেশের রাজপুরুষ জনাব তারেক রহমান সাহেব 27 তারিখ নির্বাচন কমিশন অফিসে যাবেন। সেদিন তিনি ভোটার হবেন। তারপর সেই দিন তিনি মনোনয়নপত্র দাখিল করবেন, ইত্যাদি আরো অনেক কিছু। এখন এটা নিয়ে নির্বাচন কমিশনের একটা টেনশন হলো অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, 3টি নির্বাচন,
14, 18 এবং 24। এই নির্বাচনের সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিলেন, ডিসি, এসপি, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, সকলের কপাল পুড়েছে, বিশ্রী রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়েছে। যার ফলে কি হলো, এখনকার যে ইলেকশন কমিশনে যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তাদের নিজের অজান্তে তাদের মধ্যে এক ধরনের সাইকোলজিক্যাল প্রেশার, মনস্তাত্ত্বিক চাপ তারা অনুভব করবেন। এই জন্য করবেন, বর্তমান যে আইন বা কানুন, সেই কানুনের অনুযায়ী নির্বাচনের যে তফসিল, সেই তফসিল ঘোষণার পরে আর ভোটার হওয়ার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে যদি এই তফসিল বহাল থাকে, তাহলে 27 তারিখে কিভাবে জনাব তারেক রহমান সাহেব ভোটার হবেন? দিস ইজ ওয়ান। যদি 27 তারিখে উনি ভোটার হন, তাহলে দুটো প্রশ্ন। এটা নির্বাচন কমিশন কেন করলো? এই মুহূর্তে এটা নিয়ে হয়তো কথাবার্তা হবে না, কিন্তু আগামীতে যখন আবার গণেশ উল্টে যাবে, ঠিক সেই সময়টাতে এদের অবস্থা নুরুল হুদা বা হাবিবুল আওয়াল, সাবেক সিইসি, এদের মতো যে হবে না, কথা বলা যাচ্ছে না। ফলে এটা নিয়ে তারা একটা মনস্তাত্ত্বিক সমস্যার মধ্যে আছে। 2 নম্বর হলো যে নির্বাচনের যে তফসিল, সেই তফসিলটা যদি আবার পিছিয়ে দেওয়া হয় 7 দিন, 10 দিন, 15 দিন, তারপর যদি তারেক রহমান সাহেবকে ভোটার করা হয়, তখন বিরোধী দল জামাত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল 10 মুখে বলবে, হায় হায়, ইজ্জত গেল, জাত গেল, কি দরকার আর নির্বাচন? তারেক রহমান সাহেবের জন্য একটা শিডিউল পিছানো হলো, আমরা তো কেউ বলিনি। তারেক রহমান সাহেবের জন্যই এত কিছু করা হলো, তো দরকার কি নির্বাচন? আপনারা একটা একতরফা নির্বাচনের একটা ফলাফল তৈরি করেন, আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা সেটা স্বাক্ষর করে দিয়ে বা নো অবজেকশন দিয়ে দিয়ে আপনারা ঘোষণা করে বিএনপিকে 300 আসনে জয়লাভ করিয়ে তারপর তারেক রহমান সাহেবকে বঙ্গভবনে পাঠিয়ে দেন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানোর জন্য। অসুবিধা কি? কোনো অসুবিধা নাই তো। তো এই যে কথাগুলো হবে, নিশ্চিত হবে, এতে কোনো সন্দেহ নেই। একটা হলো, যদি বর্তমান বিধি ব্যবস্থা অনুযায়ী তারেক রহমান সাহেবকে কোনো রকম শিডিউল পরিবর্তন না করে তাকে ভোটার করা হয়, তাহলে পুরো নির্বাচনের বিধি ব্যবস্থা, আইন কানুন, নির্বাচন কমিশন আগামীতে একটা ফায়ারের মধ্যে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর হলো যে নির্বাচন কমিশনকে যদি তারেক রহমান সাহেবকে ভোটার করতে গিয়ে শিডিউল চেঞ্জ করতে হয়, তাহলেও কিন্তু ওই যে যেটি বললাম, তারা ঠাট্টা, মশকরা, টিটকারি থেকে শুরু করে যেটাকে বলা হয় সাইবার বুলিং, সেই সাইবার বুলিং এর মধ্যে সবাই পড়ে যাবে এবং তাদের নিরপেক্ষতা নিয়ে, সততা নিয়ে, দক্ষতা নিয়ে নানা রকম টিটকারি, টিপ্পনি কাটা হবে। তো এই বিষয়টা নিয়ে তারা এতটা চিন্তিত যে নির্বাচনের যে তফসিল, এই তফসিল নিয়ে কি করা উচিত ইন অ্যাডভান্স তারা কিছুই বলতে পারছেন না। ইতিমধ্যে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা দেখা করেছেন, তাদের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলার চেষ্টা করেছেন যে আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল পিছানোর কথা বলেছি। সেখানে নির্বাচনের অন্যান্য যে সকল ডেট, বিশেষ করে যেদিন নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে, সেটা অপরিবর্তিত রেখে তফসিলের যে অন্যান্য শিডিউলগুলো আছে সেগুলো পেছানো যেতে পারে। তো যদি এই ধরনের কোনো কথাবার্তা বলার আগে নির্বাচন কমিশন যে কোনো একটা ঘটনা, যেমন হাদির ঘটনা যখন ঘটলো, ঠিক সেই সময়টাতে যদি তারা স্মার্টলি নির্বাচনের তফসিলটা 15 দিন পিছিয়ে দিত, তাহলে কিন্তু আজকের এই দিনের মধ্যে এরকম সমস্যা হতো না। এটা হলো রিয়ালিটি। কিন্তু সেটা নির্বাচন কমিশন করতে পারেনি। আবার এই যে আমি যে দুটো সমস্যার কথা বললাম জনাব তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে, এর বাইরে আরেকটি খুব স্পর্শকাতর অবস্থা রয়েছে। সেটা হলো বেগম জিয়ার সুস্থতা, অসুস্থতা। তিনি আসলে হাসপাতালে কেমন আছেন, এই জিনিসগুলো বিএনপির পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে, ডক্টর জাহিদ যা কিছু বলছেন, কেউ বিশ্বাস করছেন না। আমি নিজেও এই ব্যাপারে কোনো কিছু বলবো না। জনাব তারেক রহমান সাহেবের আশা, তার সঙ্গে দেখা করা, এবং 2-4টি পত্রিকায় এসছে যে তারেক রহমান সাহেবের আশার সংবাদ পেয়ে বেগম জিয়া সন্তোষ প্রকাশ করেছেন। এই বিষয়গুলো জনমনে স্বস্তি দিচ্ছে না, কেউ বিশ্বাস করছে না। হাদি যখন গুলিবিদ্ধ হলেন, ঢাকা মেডিকেল থেকে যখন তাকে এভার কেয়ারে ট্রান্সফার করা হলো, তখন সবাই ধরে নিল যে হাদি মারা গেছেন। মূলত
একটি বিরূপ পরিস্থিতি এড়ানোর জন্য এভার কেয়ারে রাখা হয়েছে, অ্যাজ বিকজ সেখানে এসএসএফ রয়েছে। এবং সেই অবস্থাতে মানুষের সেন্টিমেন্টটিকে আরও লিঙ্গারিং করার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। কিন্তু হাদি ঢাকা মেডিকেলে যে অবস্থাতে ছিলেন, হি ওয়াজ ক্লিনিক্যালি ডেড। এটা তার যারা মস্তিষ্কের অপারেশন করেছেন তারাই প্রথম দিকে বলেছেন। কিন্তু এটা নিয়ে যে গেম হয়েছে, রিমিক্স হয়েছে, তো ওইরকম মানে পলিটিক্যাল নেতাদের ক্ষেত্রে, রাজা বাদশাদের ক্ষেত্রে এরকম ঘটনা হয়। তো বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে, সুস্থতা নিয়ে মানুষের মনে সেই আবেগ রয়েছে, অনুভূতি রয়েছে, নানা রকম যাকে বলা হয় সমীকরণ রয়েছে, নানা রকম ফলাফল নিয়ে নানা রকম বক্তব্য রয়েছে। তো কাজেই এই যে বেগম জিয়ার প্রার্থী হওয়া, মানে উনি প্রার্থী হবেন, তো তাকে প্রার্থী হলে তো তাকে স্বাক্ষর দিতে হবে। তো সেই প্রার্থী হওয়া নিয়ে একটা ধোঁয়াশা আছে। যদি তিনি সুস্থ থাকেন, যদি তিনি অসুস্থ হন, যদি তিনি প্রার্থী হন, যদি তিনি প্রার্থী না হন, এটা নির্বাচনের তফসিলের ক্ষেত্রে একটা বিরাট হুমকি বা ঝামেলা হয়ে আছে। এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো যে আল্লাহ না করুন যদি বেগম জিয়া সত্যিকার অর্থেই আল্লাহর ডাকে সাড়া দেন, তাহলে কি এই তফসিল থাকবে? প্রশ্নই আসে না। এই তফসিল পিছিয়ে যাবে, এবং সেক্ষেত্রে শুধু তফসিল পেছাবে না, নির্বাচনটা পিছিয়ে যাবে। এবং যারা এখন ক্যালকুলেশনই করতে পারছে না, তারা হয়তো ভাবতেই পারছেন না যে বেগম জিয়ার অনুপস্থিতি আর তারেক রহমান সাহেবের 17 বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন, এই দুটোর রসায়ন কেউ মিলাতে পারবেন না। যে পরিস্থিতি তৈরি হবে রাজনীতির অঙ্গনে, সেটা সামাল দেওয়ার মতো অবস্থা বিএনপির কোনো নেতার নেই, স্বয়ং তারেক রহমানেরও থাকবে না। এখানে বিএনপির মধ্যে যতটা না সমস্যা হবে, বিএনপির বাইরে তত বেশি সমস্যা হবে। এখানে হিমালয়ের মতো একটা উচ্চতা নিয়ে তারেক রহমান সাহেবের মাথার উপরে, বিএনপির মাথার উপরে বেগম জিয়ার যে অবস্থান, সেটা কারণে ক্ষমতার যে বলয়গুলো রয়েছে, সেটা ক্যান্টনমেন্ট বলেন, বঙ্গভবন বলেন, অথবা সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, অন্যান্য রাজনৈতিক দল, যমুনা, ডক্টর মোহাম্মদ ইউনূস, সবাই এখানে বেগম জিয়াকে কাউন্ট করছেন। কিন্তু যখন এই বেগম জিয়ার প্রসঙ্গটা চলে যাবে, শুধুমাত্র তারেক রহমান সাহেব বিএনপি থাকবে, তখন বিএনপি যারা প্রতিপক্ষ তাদের সবার মধ্যে একটা উল্লাস তৈরি হয়ে যাবে, এমনকি আওয়ামী লীগের মধ্যেও। সেটা যদি হয়, আল্লাহ মাফ করুক, পুরো এখন যে ধরনের রাজনীতির হিসাব রয়েছে, সব হিসাব এলোমেলো হয়ে যাবে। আমি যে কথাগুলো বললাম, এটা কেবলই মাত্র রাজনীতির একটা ধারণা থেকে, গণনা থেকে, এবং এটা হওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। কিন্তু আমি মনে মনে চাচ্ছি যে আমি যা কিছু বললাম এর একটাও যেন না ঘটে। আমি চাই যে নির্বাচনের তফসিলটা থাকুক, যথা নিয়মে আমাদের জীবনের সবকিছু যেভাবে এগুচ্ছে, আমাদের সবার জীবনে তো ব্যক্তিগত সমস্যা আছে, ব্যবসা বাণিজ্যের সমস্যা আছে, শরীর স্বাস্থ্যে মনে সমস্যা আছে, তো রাজনীতি দেশের যে সমস্যাগুলো, এগুলোও থাকবে। একটা সমস্যা নিষ্পত্তি করবেন, তারও 10টা সমস্যা আসবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই রাজনীতির যে বিবর্তন, রাজনীতির যে ধারাবাহিকতা, এটা না চলতে থাকুক। ইলেকশন হোক, ইলেকশনের পরে ক্ষমতা হস্তান্তর হোক, সবকিছু স্বাভাবিকভাবে চলুক, কোনো কিছুর জন্য যেন কোনো কিছু বাধাগ্রস্ত না হয়। এটা আমি চাই, অনেক মানুষ চায়। কিন্তু প্রকৃতি এমন একটা ব্যাপার, প্রকৃতি মাঝে মধ্যে আমাদেরকে নিয়ে খেলে। সেই নজরুলের কবিতার মতো, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট এ শিশু আনমনে। আমাদের জন্য নিয়তি কি রেখেছে, প্রকৃতি আমাদেরকে নিয়ে কিভাবে খেলবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে একজন বাঙালি হিসেবে, এদেশের একজন আমজনতা হিসেবে অন্তঃস্থল থেকে চাইব আমাদের দেশটি ভালো থাকুক, দেশের সকল মানুষ ভালো থাকুক, এমনকি দেশের পশু পাখি, কীট পতঙ্গ, পাহাড়, সমুদ্র, নদী থেকে শুরু করে বালুকা বেলা সবাই ভালো থাকুক। আল্লাহ যেন আমাদের এই দেশের প্রতি খাস রহমত এবং বরকত নাজিল করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক,
গত 14 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অনেক সমালোচনা করেছি এবং মাঝে মাঝে প্রশংসা করেছি অনেকগুলো বিষয়, কিন্তু সমালোচনার পরিমাণটা বেশি ছিল। কিন্তু আজকের এই ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সিদ্ধান্ত বা তার একটি কর্ম, যেটি আমি আনন্দ পেয়েছি এবং আমার কাছে ভালো লাগছে। এটার পরিণতি ভালো হবে না মন্দ হবে ডাজ নট ম্যাটার, কিন্তু আমার ভালো লেগেছে। এই জন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার সরকারকে ধন্যবাদ দিতে চাই। এর কারণ হলো এই প্রথম 100 বছরের ইতিহাসে দিল্লির বিরুদ্ধে এই বাংলায় বসে কোনো একজন মানুষ তার মেরুদণ্ড সোজা করলো, দিল্লির চোখে চোখ রেখে কথা বলল এবং 14টি মাস বা 15টি মাস ধরে দিল্লির সঙ্গে টেক্কা দিয়ে এখন পর্যন্ত টিকে আছে। কাজেই তার বয়স হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বয়স হয়েছে। আল্লাহ তাকে কতদিন হায়াত দেন আমি জানি না, তিনি রাষ্ট্র ক্ষমতায় কতদিন থাকেন তাও আমি জানি না। পরবর্তীতে যারা আসবেন রাষ্ট্র ক্ষমতায় তারা তার এই জিনিসগুলো স্মরণ করবেন কিনা তাও জানি না, কিন্তু একটা সময় আসবে যে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ব্যর্থতা আছে, অনেক সমালোচনা আছে, অনেক ত্রুটি আছে, কিন্তু তিনি এত কিছুর পরেও সর্বশক্তি নিয়ে দিল্লির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, দিল্লির চোখে চোখ রেখে কথা বলেছিলেন এবং দিল্লির সকল চেষ্টা, বাংলাদেশ বিরোধী সকল চেষ্টাকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। আর 2025 সনের ডিসেম্বর মাসে এসে বিজয় দিবসের পর 16 তারিখের পর তিনি যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে দিল্লির কর্মের একটা দাঁত ভাঙা জবাব দিয়েছিলেন, এটি বাংলাদেশের, আমি বললাম 100 বছর নয়, 1000 বছরের ইতিহাসে কেউ পারেনি। একটা সময় ঈশা খান চেষ্টা করেছিলেন, কিন্তু মানসিংহের পায়ের কাছে তলোয়ার রেখে তিনি আনুগত্য লাভের জন্য সপরিবারে দিল্লি গিয়েছিলেন। ঈশা খাঁ, মুসা খাঁ চেষ্টা করেছিলেন, পরাজিত হয়েছেন। আমাদের দেশের সিরাজউদ্দৌলা, আলিবর্দী খান, তারা দিল্লির অনুগত দাস ছিলেন। আমরা তাদেরকে নিয়ে গর্ব করি, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গর্ব করি, কিন্তু তারা সবাই দিল্লির অধীন রাজকর্মচারী ছিলেন। শুরু হয়েছিল আওরঙ্গজেবের ট্রেজারার, এই বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান হিসেবে, প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে মুর্শিদ কুলি খান যে কর্ম শুরু করেছিলেন, এটি পরবর্তীতে আওরঙ্গজেবের পরে তিনি অন্য একটা স্বাধীনভাবে দিল্লিকে নামমাত্র ট্যাক্স দিয়ে তিনি রাজ্য পরিচালনা করতেন। তারপরে সুজাউদ্দৌলা, তারপরে সরফরাজ খান, তারপরে আলিবর্দী খান, আলিবর্দী খানের পরে যাকে বলা হয় যেটা আলিবর্দী খান, আলিবর্দী খানের পরে সিরাজউদ্দৌলা, তারপরে সিরাজউদ্দৌলার পরে মীর জাফর। তারা সবাই দিল্লির অনুগত ছিলেন, দিল্লিকে ট্যাক্স দিতেন। মীর জাফর যেটা করলেন, তিনি দুটো দিতেন, দিল্লিকেও ট্যাক্স দিতেন আর যাকে বলা হয় ইংরেজদেরকে ট্যাক্স দিতেন। আর এর মধ্যে আলিবর্দী খান যেটা করেছিল সেটা হলো তিনি দিল্লিকে ট্যাক্স দিতেন, তার সঙ্গে সঙ্গে আবার তাকে যে বর্গী হামলা হতো, সেই বর্গী হামলা, ভাস্কর পণ্ডিতের নাম শুনছে ডাকাত, বর্গী এলো দেশে, মূলত মারাঠা ডাকাতরা তারা এই বাংলাদেশে আক্রমণ চালাতো, বাংলা, বিহার, উড়িষ্যাতে আক্রমণ চালাতো, ঝটিকা আক্রমণ চালাতো। এর কারণ হলো তারা একটা ট্যাক্স দাবি করছিল, মারাঠার যে সরকার ছিল সেই রঘুজি, তো রঘুজি আলিবর্দী খানের নিকট একটা ট্যাক্স দাবি করেছিল। আলিবর্দী খান সেটা দিতে রাজি না হওয়ার কারণে তিনি তার যে সৈন্যবাহিনী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে পাঠিয়ে গেরিলা আক্রমণ চালাতেন এবং ওই আক্রমণ ছিল এতটা জঘন্য যে ওটা ইতিহাসে বর্গীদের আক্রমণ হিসেবে অভিহিত। 5 বার আলিবর্দী খানকে যুদ্ধ করতে হয়েছে এবং একটা যুদ্ধে মারাঠাদের সেনাপতি ভাস্কর পণ্ডিত মারা যায়, কিন্তু তারপরেও আলিবর্দী খান পেরে ওঠেনি। ফলে আলিবর্দী খান শেষের দিকে রঘুজিকে নিয়মিত কর দিবেন, সৌথা বলা হতো সেটাকে, সেই কথা বলে তিনি সেই যুদ্ধটা এড়িয়েছিলেন। এই হলো বাংলার ইতিহাস। তারপরে অন্যান্য জমানাতে আপনারা তো সবাই জানেন দিল্লির দাসত্ব কখনো মুক্ত হতে পারেনি। তো সেই দিক থেকে আমি যতটুকু জানি যে এইরকম 15 মাস এই বর্তমান যুগে দিল্লির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে থাকাটা চার ঠিকানি কথা নয়। এই সময়টার মধ্যে আমাদের সীমান্ত বহুবার বন্ধ হয়েছে, এই সময়টার মধ্যে ভারত আমাদের সীমান্তে সৈন্য সমাবেশ করেছে, এই সময়ের মধ্যে ভারত আজকে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, প্যারাশুট দিয়ে বাংলাদেশের সৈন্য পাঠাবে, এই মুহূর্তে আততায়ী পাঠিয়ে শেষ করে দেবে, বিমান পাঠাবে, যুদ্ধ পাঠাবে, 1 মিনিটের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের গলা টিপে মেরে ফেলবে, এই ধরনের অপপ্রচার ভারতীয় মিডিয়াগুলো পাগলের মতো করেছে।
কিন্তু এই বৃদ্ধ মানুষটিকে টলানো যায়নি। সে তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে সে অটল থেকেছে। সে বিকল্প চীনে গেছে, চীনে চিকিৎসার একটা উইন্ডো তৈরি করার চেষ্টা করেছে। চীনের একটি হাসপাতাল একেবারে ভারতের নাকের ডগায়, সেই লালমনিরহাটে একটি চীনা হাসপাতাল, মূলত এটা সামরিক স্থাপনা হবে, সেখানে একটা বিমানবন্দর হবে, সেটা তৈরি করার জন্য তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিস্তা প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। পাকিস্তানের সঙ্গে বলতে গেলে দহরম মহরম সম্পর্ক শুরু করে দিয়েছেন, ইত্যাদি আর অনেক কিছু। এ থেকে নিবৃত্ত করার জন্য ভারত আমেরিকার আশ্রয় নিয়েছে, আমেরিকার লবি ব্যবহার করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস আর সে কাজ করেই চলেছেন। এতে করে আমাদের হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে অর্থনৈতিকভাবে, আমাদের প্রশাসনিক অনেক সমস্যা দেখা দিচ্ছে, অনেকগুলো ভারতের দালাল যারা আছে তারা সরকারকে সাহায্য সহযোগিতা করছে না, ফলে বলতে গেলে একটা প্রশাসনিক ম্যাসাকার হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে তার এই যে ভারত বিরোধিতা, এদেশের যে সাধারণ জনগণ, তাদের মধ্যে যে একটা বেদনা, অপমানের একটা বিশাল কষ্ট। ধরেন আপনার বাড়ি জমিদার বাড়ির পাশে, সৈয়দ সাহেবের বাড়ির পাশে, তালুকদার সাহেবের বাড়ির পাশে, বাড়ির সামনে দিয়ে ঘোড়া চলে যেতে পারবেন না, দাড়ি রাখতে পারবেন না, দাড়ি রাখলে ট্যাক্স দিতে হবে, বাড়ির সামনে দিয়ে ছাতি মাথায় যেতে পারবেন না। এই জিনিসগুলো তো অহরহ হচ্ছে। তো ভারত আমাদেরকে আসলে এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই অপমানজনক আচরণ তারা আমাদের সঙ্গে করে আসছে। যখন আমাদের দরকার, আমাদের নেতা নেত্রীদেরকে তারা ডাকবে, আমাদের সেনাবাহিনীর প্রধানকে ডাকবে, ডেকে নিয়ে তারা 111 করে ফেলবে, তারপর তাদেরকে ঘোড়া উপহার দেবে। মঈনুদ্দিনকে এমন ঘোড়া উপহার দিচ্ছে, মঈনুদ্দিনের যে উচ্চতা ছিল, তিনি সম্ভবত 5 ফিট 4 ইঞ্চি ছিলেন, ঘোড়ার উচ্চতা 6 ফিট, এরকম ঘোড়া তাকে দিয়ে দিয়েছে, 8টা ঘোড়া দিয়ে দিল। এই কাজগুলো ভারত করেছে। আবার যখন প্রয়োজন ফুরিয়ে গেছে, মুহূর্তের মধ্যে একেবারে পশ্চাৎ দেশে লাথি দিয়ে দালালদেরকে তাড়িয়ে দিয়েছে। এই প্রথম ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মাধ্যমে এই কৃতজ্ঞতা প্রকাশ করেছে ভারতের ইতিহাসে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কিন্তু এর বাইরে ভারত কখনো, এমনকি তারা বঙ্গবন্ধুকেও রক্ষা করতে আসেনি। তারা জিয়াউর রহমান সাহেবকে ক্ষমতাচ্যুত করেছে, তারা এরশাদের পুনর্বাসনের চেষ্টা করেছে, কিন্তু এরশাদকে জেল থেকে বাঁচাতে পারেনি। এইরকম আর কি ভারত। তো সেই ভারত গত 15 মাস ধরে তাদের যত মেশিনারিজগুলো রয়েছে, তাদের প্রোপাগান্ডা মেশিন, তাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, তাদের ট্রেড অ্যান্ড কমার্স, তাদের ভিসা নীতি থেকে শুরু করে আর অনেক কিছু, সব কিছু ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্যবহার করেছে। এরপর বাংলাদেশের মধ্যে নানা রকম মব তৈরি করা থেকে শুরু করে অনাথ সৃষ্টি তৈরি করা, এগুলো তো আমরা স্পষ্ট বুঝতে পারি যে এগুলো ভারতের কর্মকাণ্ড। এবং এখানে ভারতের যে সকল পত্রপত্রিকা রয়েছে, সাংবাদিক রয়েছে, তাদের মাধ্যমে নানা রকম প্রচার চালিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপর্যস্ত করার চেষ্টা করেছে। এবং সর্বশেষ দেখা গেল যে তারাই হয়তো, আই ডোন্ট নো, ভারতীয় দূতাবাসে যে সকল ছেলেরা গিয়েছে মব করার জন্য, এর সঙ্গে ভারতের সংযোগ আছে কিনা একমাত্র ভারতই জানে, কিন্তু এরপর তারা ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে। আর উল্টো এই ঘটনাকে উপলক্ষ করে তারা দিল্লিতে, আগরতলাতে, যাকে বলা হয় মণিপুরে, মুম্বাইতে ভারত বাংলাদেশের যে কনসুলেট অফিস রয়েছে এবং দূতাবাস রয়েছে, সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে খুবই নোংরাভাবে। এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, তার ছবিতে তারা নানা রকম জুতো মারা থেকে শুরু করে নানা রকম অসম্মানজনক আচরণ তারা করেছে, এবং সেগুলো আবার ইন্টারনেটে তারা ছড়িয়ে দিয়েছে। তো এরই প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ভারতের যে রাষ্ট্রদূত, তাকে ডেকে পাঠিয়েছেন। এটা নজিরবিহীন, এর আগেও তিনি একবার ডেকে পাঠিয়েছিলেন, এটা দ্বিতীয় তাকে ডেকে পাঠানো হলো। আবার একই সঙ্গে তিনি ভারতীয়দের বাংলাদেশে আগমন ভিসাটা বন্ধ রেখেছেন দিল্লি থেকে, তারপর আগরতলা থেকে, মণিপুর থেকে এবং মুম্বাই থেকে কোনো ভিসা ইস্যু হচ্ছে না। কলকাতা থেকে ইস্যু হচ্ছে কিনা আমি বলতে পারবো না। তো এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এবং সেই অবস্থা এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের কাছে নাক খত দেননি, মাথা নত করেননি। এবং তিনি এই যে ভারতীয়দের ভিসা যে বাংলাদেশ বন্ধ করে দিতে পারে, এটা বাংলাদেশে কিন্তু এই ঘটনা আগে কেউ কল্পনাই করতে পারেনি। সবাই মনে করতো যে ভারত ইচ্ছা মতো যাইছে তাই করবে, যখন ইচ্ছা তখন সিদ্ধান্ত নেবে, আমাদেরকে অপমান করবে, লাঞ্ছিত করবে, আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো আর বাঁশি বাজাবো, অপমানিত হব। কিন্তু আমাদের এই দেশের, আমাদের যে ভারতের বিরুদ্ধে কিছু করার আছে, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আমাদের আছে। আমরাও যে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাতে পারি, এবং আমাদের রাজনীতিবিদরা যেভাবে ভারতের দূতাবাসে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, তাদেরকে ভারতীয় দূতাবাস যদি একটা চিঠি দেয় যে আসো, আজকে আমাদের রেডিশনে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে, এবং তখন দেখা গেল যে 1 সপ্তাহ আগের থেকেই সেই রাজনীতিবিদ জামা কাপড় পরবে, গায়ে সেন্ট মাখবে, আতর মাখবে, কিভাবে সেই রাষ্ট্রদূতের সামনে গিয়ে দাঁড়াবে, এগুলো মহড়া করতে থাকে।
আর আপনি যদি নিষেধ করা তো দূরের কথা, তাদেরকে যদি শিকল দিয়ে বাঁধেন যে আপনি যেতে পারবেন না, তারা সেই শিকল ছিন্ন করে রীতিমতো শিকল ভেঙে, দানবের মতো শিকল ভেঙে তারা চলে যাবে সেই ভারতীয় দূতাবাসে। এই কালচারটা আমি দেখেছি। তো এই যে কালচারটা, সেই কালচারটা ভেঙে দিয়ে এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনূস যে সিদ্ধান্ত নিলেন, ফলাফল যাই হোক না কেন আমার ভালো লেগেছে, ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। এই ভালো অব্যাহত থাকুক। ভারতের সঙ্গে আমি কখনোই শত্রুতা চাই না, বন্ধুত্ব চাই, কোঅপারেশন চাই এবং সম্মানজনক তাদের সঙ্গে একটা নিষ্পত্তি চাই। এখন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কোনো চক্রান্ত দ্বারা, ভয় দ্বারা, হুমকি দ্বারা কিংবা অন্য কোনো তৃতীয় পক্ষের নেগোসিয়েশন দ্বারা শেষ হোক, এটা আমরা চাই না। আমরা চাই ভারত আমাদেরকে বুঝুক, আমাদের জনগণকে সম্মান করুন, আমাদের রাজনীতিবিদদেরকে সম্মান করুক, রাষ্ট্রকে সম্মান করুক এবং আমাদের সঙ্গে একটা মানে দেশের সঙ্গে দেশের সম্পর্ক তারা গড়ে তুলুক। এবং সেক্ষেত্রে আমরা সবাই ভারতকে সমর্থন দেবো। আমরা তো প্রতিবেশী পাল্টাতে পারবো না, কিংবা আমরা ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াই সংগ্রাম করতে পারবো না, কিন্তু আমরা তো প্রতিবাদ করতে পারবো। এবং সেই প্রতিবাদের জায়গাটি ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। এই জন্য আমাকে মনে হচ্ছে যে না, আসলে তিনি একজন বাপের বেটা। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।